স্ত্রীর নোংরা প্ল্যান ভেস্তে দিয়ে বাজিমাত করছে পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবার সাথে কথা বলতে থাকে স্ত্রী, আর সবাইকে এটাই বলে যে আমি কালকে ঠিক রনকে ছাড়িয়ে আনবই। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, উকিলবাবুর সাথে আমার কথাও হয়ে গেছে। উকিলবাবু বলে দিয়েছে কালকেই সবটা হয়ে যাবে। এরপরে ওই পেখমের মুখোশ কী করে টেনে খুলে দিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। এরপর সবাই চুপ করে রয়েছে। স্বর্ণালী তখন বলে, আমিও চাই রন নিজেকে নির্দোষ প্রমাণিত করে বাইরে বেরিয়ে আসুক, কারণ আমারও সেটাই মনে হয়। এর মধ্যেই তখন স্বর্ণালী এটাও বলে, একবার যদি এটা হয় এরপর আবিরের সাথে পেখমের সম্পর্ক শেষ করে দিতে হবে। আমি আবিরের আবারও বিয়ে দেব। তখনই আবির এসে বলে, মা, পেখম আমার স্ত্রী, আর ওকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না, কারণ ওকে আমি ভালোবাসি। আর ভালোবাসাটা এত ঠুনকো নয় যে এত সহজে ভেঙে যাবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। এর মধ্যেই পেখম বলে, দিদিভাই, তুমি আমাকে সহ্য করতে পারো না আমি জানি, কিন্তু বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি, আর আজও চাইবো না। আগেও চেয়েছি তুমি ভালো থাকো, এখনও চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো। যেই লোকটাকে তুমি বিয়ে করেছো সে একজন ঠক জোচ্চোর। তার আসল পরিচয়টা সামনে এসেছে, কিন্তু তবুও তুমি বিশ্বাস করতে পারোনি। প্রমাণ তো দেবই, তখন আশা করি তুমি বিশ্বাস করতে পারবে যে ছেলেটার ওপর তুমি এত ভরসা বিশ্বাস করেছো সে আসলেই সত্যি একটা ঠগ আর জোচ্চোর ছাড়া আর কিচ্ছু নয়। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারলে। এরপরে স্ত্রী তখন বলে, এই শোনো, একদম না আমার সাথে এই সমস্ত কথা বলতে আসবে না। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। অনেক খারাপ খারাপ কথা বলেছো তুমি, তোমাকে আমি আর সহ্য করবও না। রন নির্দোষ, রনের মতন ছেলে হয় না। তুমি সেই ছেলেটাকেও পর্যন্ত থানায় নিয়ে গেছো, জেলে ভরে দিয়েছো, মান সম্মান যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। তারপরেও বলছো তোমার কথা বিশ্বাস করা হবে? ইম্পসিবল। আমরা তোমাকে কেউ বিশ্বাস ভরসা করব না, কখনো না, বুঝতে পেরেছো? পেখম মনে মনে বলে, আমি তো সেটা হতে দেব না দি ভাই, আমি তো প্রমাণ করে দেব সত্যিটা। এরপর চলে যায় ঘরে। আর তখন স্ত্রী মনে মনে ভাবে, তুমি যত যাই করো না কেন পেখম, তুমি কিছু করে উঠতে পারবে না, সেটা আমি করতে দেব না। এরপর সকাল হতেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে পেখম, আর বলে, ঠাকুর তুমি দেখো, যেই লড়াইয়ে আমরা দুজন নেমেছি সেই লড়াইয়ে যেন সফল হতে পারি। আমরা যেন ওই রনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে রনকে শাস্তি দিতে পারি, কারণ রন যেভাবে মিথ্যে কথা বলেছে, এখনও একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, ব্রেন ওয়াশ করছে, ওর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। তুমি দেখো ঠাকুর, আবির নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, এই মানুষটার যেন জয় হয়। এর মধ্যেই আবির তখন বলে, পেখম, ঠাকুরের কাছে প্রার্থনা করছো, তোমার সব প্রার্থনা যে আমি শুনে নিলাম। পেখম তখন বলে, তাতে কি হয়েছে আবির, শুনে নিয়েছো এ তো ভালো কথা। দেখো, আমার তাতে কোনো আপত্তি নেই। আবির বলে, জানো তো পেখম, তোমার মতন স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য। তুমি সত্যিটা বলার মতন সাহস দেখিয়েছো। এমনকি তুমি এখনও বলছো তুমি সবাইকে সবটা বলবে। আমি জানি কোর্টে একটু হলেও তোমার গলা কাঁপবে, কিন্তু তবুও তুমি ভেঙে পড়বে না। তোমার উপরে সেই বিশ্বাস ভরসা সবটাই আমার আছে। আশা করি তুমি রনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে কোর্টে। আমি জানি তোমার সাহস আছে। এর মধ্যেই পেখম বলে, আবির, আমি যেটুকু সাহস পেয়েছি সবটাই তোমার থেকে পেয়েছি। অন্যদিকে স্ত্রী কথা বলতে থাকে তার মায়ের সাথে, আর বলে, মা, তোমাকে আমার জন্য এইটুকু করতেই হবে। স্বর্ণালী কোনো অভিনয় করতে চায় না। স্ত্রী স্বর্ণালীকে অভিনয় করতে বলে, যাতে আবির আর পেখম ঠিক সময়ে কোর্টে পৌঁছতেই না পারে। রন এমন বুদ্ধি দিয়েছে স্ত্রীকে যে সেই বুদ্ধি অ্যাপ্লাই করতে উঠে পড়ে লেগেছে। এর মধ্যেই পেখম তখন বলে, আমি রেডি হয়ে নি আবির, অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো আমাকে যেতে হবে। স্বর্ণালীকে মাথার দিব্যি দেয় স্ত্রী, আর বলে, তুমি যদি এই অভিনয়টা না করো তাহলে তুমি তোমার ছেলেকে তো আগেই হারিয়েছো, এবার মেয়েকেও হারাবে। স্বর্ণালী বলেন, না, আমি এটা করতে চাই না। তুই কেন জোর করছিস আমাকে? স্ত্রী বলে, কারণ পেখমের বিরুদ্ধে যেতে গেলে এটুকু করতে হবে। এরপর স্বর্ণালী শরীর খারাপের নাটক করতে শুরু করে। তখনই আবিরের বাবা বলে, কোথায় তোমরা, শিগগিরই এসো, স্বর্ণালীর শরীরটা খারাপ লাগছে। শুনেই আবির স্নান করতে না গিয়ে মায়ের কাছে ছুটে যায়। স্ত্রী তখন বলে, এই আবির, এই তুই আমার মায়ের কাছে ঘেসবি না, তোর জন্যই আমার মায়ের এত প্রবলেম হয়েছে। কিন্তু আবির তো বুঝতে পারিনি যে এটা স্ত্রীর একটা চাল, স্বর্ণালীর কোনো শরীর খারাপ হয়ইনি। ইচ্ছে করে আবিরকে আর পেখমকে যাতে যেতে দেবে না কোর্টে, সেই জন্যই এই নোংরা প্ল্যানটা করেছে।
তখনই আবির বলে, মা মা তোমার কি হয়েছে, বলো না কি হয়েছে। এরপরে আবির বলে, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি, দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো, তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না, তুমি দেখো আমি এক্ষুনি ফোন করছি। কিন্তু স্বর্ণালী তখন বলে, না 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 ফোন করতে হবে না, আমি শেষ হয়ে যাই, তোরা তো সেটাই চাস। হ্যাঁ আমি শেষ হয়ে যেতেই চাই। তখনই আবির বলে, এসব তুমি কি বলছো মা, এ সমস্ত কথা বলো না, এগুলো শোনাও পাপ, আমি সবসময় তোমার সাথে আছি, তুমি কেন নিজেকে একা ভাবছো বলো তো। আবিরের এই কথাগুলো শুনে পেখমের খুব খারাপ লাগে আর বলে, আজকে মা আর ছেলের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমি ওদের মাঝখানে এসে ওদের সম্পর্কটাকে একেবারেই জটিল করে তুলেছি, এটা আমি একদমই ঠিক কাজ করিনি। এরপর স্বর্ণালীকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করে আবির। আবির বাইরে এসে বলে, জানি পেখম, তুমি তুমি বুঝতে পারছো তো আমার এই অবস্থাটা। এরপরেই পেখম বলে, আবির আমাকে বলতে হবে না, তুমি যাও, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। আবির আর কোনো কিছু না ভেবে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। এরপর দাদু এসে তমালিকাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আজকেই তো আবির আর পেখমের যাওয়ার দিন না কোর্টে, আবির যদি ডাক্তারের কাছে যায় তাহলে বধুয়ার সাথে কে যাবে। তমালিকা বলে, সেটাই তো বুঝতে পারছি না দাদু, দেখি না কি হয় শেষ পর্যন্ত, তারপর দেখছি। এর মধ্যে স্ত্রী বলে, ব্যাস একটা কাজ তো হয়েই গেছে, আর একটা কাজ বাকি আছে যেটা আমাকে তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এদিকে আবির মাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে স্ত্রী ভাবে, সময় নষ্ট করলে হবে না, এখনই স্নান করে রেডি হয়ে আমাকে কোর্টের উদ্দেশ্যে বেরোতে হবে। পেখম যখন স্নান করতে গেছে, পেখমের ঘরে ঢুকে পড়ে স্ত্রী। এরপর তন্ন তন্ন করে মোবাইল ফোনটা খুঁজতে শুরু করে। আর মোবাইল ফোনটা না পেয়ে স্ত্রী তখন বলে, কোথায় যে লেগেছে মোবাইল ফোনটা কে জানে, এই তো মোবাইলটা এখানেই রয়েছে। এরপরেই সেই মোবাইলটা নিয়ে চুপি চুপি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় আর বলে, এবার দেখি তুমি বাড়ি থেকে কি করে বেরোতে পারো। তারপরেই দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। পেখম বলে, আরে দরজাটা কি আটকালে, আমি তো এখনো ভেতরে রয়েছি, দরজাটা খুলে দাও, কেউ দরজাটা খুলে দাও। এরপর পেখম ফোনটাকে খুঁজতে শুরু করে, যে ফোন করে অন্তত কাউকে বলবে যাতে দরজাটা কেউ খুলে দেয়। কিন্তু স্ত্রী তো ইচ্ছে করে নোংরা চক্রান্ত করেছে, যাতে পেখমকে আর আবিরকে যেতে দেবে না কোর্টে, আর এমনি এমনি রন ছাড়া পেয়ে যাবে। তখনই পেখম বলে, তার মানে আমাকে কোর্টে যেতে দেবে না বলে দিদিভাই এই নোংরা চালটা চাললো, ছি, আমি ভাবতেই পারছি না। আসলে এই কথাতে আছে, একটা বাজে মানুষের সাথে থাকলে আর একটা ভালো মানুষও বাজে হয়ে যেতে পারে। এখন তো সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে যায় স্বর্ণালীকে। ডাক্তারবাবু বলে, এখন তো অনেকটা সময় লাগবে। কিন্তু আবির মনে মনে ভাবে, পেখমের ফোনটা বাজছে কিন্তু ধরছে না কেন, পেখম কোর্টে পৌঁছাতে পেরেছিল তো, এত টেনশন হচ্ছে কেন আমার মধ্যে। স্বর্ণালী মনে মনে ভাবে, ঠাকুর আমাকে ক্ষমা করে দাও, আমি এই মিথ্যে বলতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য হয়ে মিথ্যে বলতে হলো। আর এদিকে পেখম ঠিক করেছে, কোর্টে যখন বলেছে যাবে, সেভাবেই হোক কোর্টে সে পৌঁছাবে। পেখম নিজেই বাজি লড়তে থাকে।